অবশেষে কুয়েট উপাচার্য ও উপাচার্যকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু। অনশন ভাঙলেন শিক্ষার্থীরা। সার্চ কমিটি গঠন করে দেওয়া হবে নতুন নিয়োগ। শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের ব্যাটারি চালিত অটোরিকশা রাজধানীবাসীর গলার কাটা। ট্রাফিক আইনের তোয়াক্কাই করে না চালকরা। চলছে নীতিমালা তৈরির কাজ, বলল ডিএমপি। চলে যেখানে মধ্যে দুর্ঘটনা করতে পারে। অটো একটা বিরক্তিকর অবস্থা মেইন রোডের জন্য। নীতিমালা প্রণয়নের কাজ চলছে। আশা করি সবকিছু যদি সুন্দরভাবে হয়, এইসব অটোরিকশা নিয়ন্ত্রণের জন্য যে প্রক্রিয়া সেটা চালু হবে। শুল্ক যুদ্ধে বাংলাদেশের পাশে নিঃশর্তভাবে থাকবে চীন, বললেন রাষ্ট্রদূত। মে মাসেই ঢাকায় আসছেন দেশটির শতাধিক বিনিয়োগকারী। বোরো মৌসুমের ধান চাল সংগ্রহ অভিযান শুরু আজ। কেনা হবে 31 আগস্ট পর্যন্ত। দর নিয়ে কৃষক ও মিলারদের মিশ্র প্রতিক্রিয়া। ভারতের আকস্মিক ঝড়ে হুমকিতে নেত্রকোনার ভবানীপুর। বিচ্ছিন্ন কয়েকটি এলাকা। বিজিবির সীমান্ত ফাঁড়ি সহ যোগাযোগ অবকাঠামো সংস্কারের দাবি। আমাদের রাস্তা নেই, আমাদের রাস্তা থাকতে হবে। আমাদের আরো পুরাতন লেখাপড়া করতে পারে না, অত দূরাতে আমরা যাইবার লাগে অসুবিধা। ভারতের জায়গাতে আসতে হবে, কিন্তু বাংলাদেশ সরকার একটু রাস্তা করে দেওয়াটা একান্ত দরকার। ঝিনাইদহের শৈলকুপায় অর্ধশত বছরের পুরানো রেজিস্ট্রি ভবন যেন মৃত্যু ফাঁদ। যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা। এখানে এই যে এইটা পড়ছিল আমাদের ভেঙে গেছে পরে আমাদের বসে থাকলে জীবনের ঝুঁকি আছে, রিস্ক আছে। যে কোনো সময় বিল্ডিং ভেঙে পড়ে আমাদের মাথায় পড়ে আমাদের একটা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে, যে কেউ মারাও যেতে পারে। কাশ্মীর হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের শক্ত পদক্ষেপ। বন্ধ ওয়াঘা সীমান্ত। বাতিল সার্ক ভিসা। নবদম্পতির বিচ্ছেদ কাঁদাচ্ছে পুরো ভারতকে। আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। অবশেষে অব্যাহতি দেওয়া হলো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা কুয়েটের উপাচার্য ও উপাচার্যকে। রাতেই এই খবরে অনশন প্রত্যাহার করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দিবাগত রাত 1টার দিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর তানজিম উদ্দিন খান শিক্ষার্থীদের জুস খাইয়ে অনশন ভঙ্গ করান। পরে নিজ নিজ হলে ফিরে যান শিক্ষার্থীরা। এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কুয়েটের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে উপাচার্য এবং উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে। শিগগিরই সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের সবশেষ খবরাখবর জানবো সহকর্মী প্রবীর বিশ্বাসের কাছ থেকে। প্রবীর, ভিসিকে অব্যাহতি দেওয়ার ঘোষণার পর শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন এবং আজ থেকে কি স্বাভাবিক কার্যক্রমে ফিরছে কুয়েট, একটু জানাবেন বিস্তারিত। ফুরফুরে মেজাজে শিক্ষার্থীরা ছোঁয়া যদি বলি বিজয় উৎসব করবে বিকাল 4টায়। তার আগে গতকাল রাতেই কিন্তু এক ধরনের বিজয় মিছিল এবং বিজয় স্লোগান দিয়েছে তারা। জয় হয়েছে তাদের। আপনি জানেন যে গত 18 ফেব্রুয়ারি থেকে যে সহিংসতার মধ্য দিয়ে এগিয়েছে কুয়েট ক্যাম্পাস, ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে তাদের আন্দোলন, তারপর সহিংসতার পরে বিভিন্ন দাবি দাবা নিয়ে আন্দোলন এবং টানা 3 দিন অনশন শেষে
গতকাল রাতে বিজয়, এটি একটি বড় পাওয়া বলে মনে করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীর সঙ্গে কথা বলি, কেমন লাগছে, কি প্রোগ্রাম আছে আজকে? আসলে আমার জীবনে সবচেয়ে আজকে আনন্দের দিন আর কি। মানে আপনারা তো দেখছেন, মানে আমরা এতগুলো ছেলে অনুষ্ঠানে গেছিলাম, আমরা প্রায় মৃত্যুর মুখোমুখি চলে গেছিলাম, মানে 58 আওয়ার্স পানি এবং খাবার ছাড়া। আমাদের প্রত্যেকটা ছেলে মারাত্মকভাবে অসুস্থ ছিল, যে হাতে গোনা কয়েকজন সুস্থতা ছিল, আর 4-5 ঘন্টার ভিতরে ওরাও সুস্থ হয়ে যেত। আর আমরা আজকে বিজয় মিছিল করব। প্রথমে সকাল 10টায় হওয়ার কথা ছিল, বাট যেহেতু আমরা মানে অনেক রাত হয়ে গেছে সিচুয়েশনটা ট্যাকল দিতে দিতে, তো আমরা 4টার দিকে আমরা বিজয় মিছিল বের করবো আর কি। অনেক ধন্যবাদ। আরেকজন শিক্ষার্থীর সঙ্গেও কথা বলি, কেমন লাগছে, অনুভূতি কি? এই অনুভূতিটা বলা যায় যে স্বৈরাচার হাসিনাকে পতন ঘটানোর পরে যেরকম আমরা খুশি ছিলাম যে আসলেই আমরা বিজয় পাইছি কিনা, মানে রাতের ওই অনুভূতিটা আমাদের কাছে সেম ছিল, যে আমাদের ক্যাম্পাসটাকে আমরা নতুন কোনো এক স্বৈরাচারের হাত থেকে মুক্ত করছি। এবং আমরা আশাবাদী যে পরবর্তীতে কোনো স্বৈরাচার যাতে তৈরি না হয়, এই জিনিসটা তারা এই পতনের মাধ্যম দিয়ে শিখতে পারবে। এবং প্রতিটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমাদের এই আহ্বান থাকবে, যাতে কোনো স্বৈরাচার, এরকম ভিসি মাসুদের মতো স্বৈরাচার যাতে মাথা চারা দিয়ে উঠতে না পারে, তারা প্রতিবাদ করুক। তারা যেরকম আমাদের পাশে ছিল, আমরা সবসময় তাদের পাশে থাকবো। এবং এর সাথে আরেকটা মেসেজ দিতে পারি যে আজকে থেকে আমরা একটা স্বাধীন কুয়েট ক্যাম্পাসে জন্ম দিয়েছি। অনেক ধন্যবাদ। কিন্তু পড়ালেখার পরিবেশটাও তৈরি করতে হবে, ভালো পড়তে হবে, ভালো পরীক্ষা দিতে হবে। আমরা শুনছিলাম আর যে প্রশ্নটি করেছেন কার্যক্রম, সেটি তো চলছে, অর্থাৎ প্রশাসনিক যে কার্যক্রম সেই দপ্তরগুলি কিন্তু আগে থেকেই খোলা রয়েছে। এছাড়া গত যে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 102তম জরুরি সিন্ডিকেট সভা সিদ্ধান্ত অনুযায়ী আগামী 2 মে শিক্ষা কার্যক্রম শুরু হবে। তবে গতকাল যেহেতু হল খুলেছে, সেহেতু আজ থেকে আরও বেশি মুখরিত হবে কুয়েট ক্যাম্পাস, এবং আগামীতে সকলে মিলে এই ক্যাম্পাস সুনামধন্য ক্যাম্পাস, এই ক্যাম্পাস স্বনামধন্য ক্যাম্পাস। সে কারণে এখানে পড়ালেখা এবং আগামীতে ভবিষ্যৎ উজ্জ্বলের ক্ষেত্রে, দেশের অবদানের ক্ষেত্রে তারা বিশেষ ভূমিকা রাখতে চায় বলে শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছে। সোয়া। জি, ধন্যবাদ প্রবীর আপনাকে যোগ দেওয়ার জন্য। এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ভিসি অপসারণের খবরে আনন্দ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মধ্যরাতে ঢাবি ক্যাম্পাস এলাকায় আনন্দ মিছিল করে তারা। শিক্ষার্থীরা বলেন, ভিসিকে অব্যাহতি দেওয়ার মধ্য দিয়ে স্বৈরাচার মুক্ত হচ্ছে কুয়েট ক্যাম্পাস। এর আগে রাত 10টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেন। তখন ভিসির পদত্যাগের দাবি জানান, ঘোষণা দেন কঠোর কর্মসূচি গ্রহণের। পরে মধ্যরাতে তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয় কুয়েট উপাচার্যকে অপসারণের কার্যক্রম চলছে। ভিন্ন ধর্মাবলম্বীদের জামাতের ব্যানারে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। যারা নানা জুলুমের শিকার হয়ে দেশ ছেড়ে গেছেন, তাদেরও দেশে ফিরে আসার আহ্বান তার। 5 আগস্ট পরবর্তী ফুলের বাগান আর কোনো হুতুম প্যাঁচা যেন নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান জামাত আমির। ধর্ম ও পেশার ভিত্তিতে কাউকে সংখ্যা লঘু বলার সমালোচনাও করেন তিনি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে জামাত আয়োজিত প্রীতি সমাবেশ। এতে অংশ নেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষ। অনুষ্ঠানে বিভিন্ন ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা বলেন, 5 আগস্ট পরবর্তী সময়ে তাদের পাশে থেকেছে জামাতে ইসলামী। নতুন বাংলাদেশে ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষ সম অধিকার ও সম মর্যাদা নিয়ে বাস করবে বলে প্রত্যাশা করেন তারা। জামাত ইসলামী বাংলাদেশের নেতাকর্মীরা আমাদের সম্প্রদায়ের লোকদের রক্ষা করার জন্য, আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করার জন্য আত্মনিয়োগ করেছিলেন। আমাদের অনেক ছোট্ট একটি সংখ্যা, কিন্তু আমরা আপনাদের কাছ থেকে এই সাহায্য চাই যেন আপনারা আমাদের পাশে সবসময় দাঁড়ান। জামাতে ইসলামের আমরা দেখতে চাচ্ছি যে জনগণের খেদমতকারী একটি দল। এটাকে আমি বলতে চাই অভিন্ন হৃদয় গড়ার সমাবেশ, সর্বোপরি মানবিক বাংলাদেশ বিনির্মাণের সমাবেশ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সব ধর্মের মানুষের সহাবস্থান বাংলাদেশে। এই সাজানো বাগান ধ্বংস করতে দেয়া হবে না। অতীতে যারা নানা কারণে দেশ ছেড়ে গেছে তাদের দেশে ফেরানো হবে বলেও মন্তব্য করেন জামাত আমির। নির্যাতিত হয়ে দেশকে নিজের জন্য আপদ মনে করে দেশ ছাড়বে, এটা আমরা দেখতে চাই না। অতীতে যারা এরকম আপদ মনে করে জালিমদের হাতে নির্যাতিত হয়ে দেশ ছেড়েছে,
আমরা তাদেরকে আমাদের দেশে ফিরিয়ে আনতে চাই। ভিন্ন ধর্মাবলম্বীদের জামাতের ব্যানারে নির্বাচনের প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানানো হয় প্রীতি সমাবেশ থেকে। আসুন আগামীতে যদি পছন্দ করেন তাহলে জামাতে ইসলামের ব্যানারেই আপনারা নির্বাচনের জন্য তৈরি হন। আপনারা আসলে মোস্ট ওয়েলকাম, না আসলে অন্তত ভালোবাসার জায়গাটা চাই। আধুনিক বৈষম্যহীন দখলমুক্ত ও দখলবাজ মুক্ত কল্যাণ রাষ্ট্র গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান জামাত আমির। আমরা ধর্ম এবং পেশার ভিত্তিতে সমাজের এই ডিভিশনকে আমরা ঘৃণা করি, ঘৃণা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। ব্যাটারি চালিত অটোরিকশা এখন রাজধানীবাসীর গলার কাটা। বাহনটির বেপরোয়া চলাচলে অতিষ্ঠ মানুষ। ট্রাফিক আইন বা নিয়ম কানুন কিছুই মানছে না চালকরা। মহানগর পুলিশ বলছে অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা তৈরির কাজ চলছে। বিস্তারিত রাব্বি সিদ্দিকের রিপোর্টে। স্বল্প দূরত্বে দ্রুত গন্তব্যে পৌঁছাতে জুড়ি নেই বাংলার টেসলা খ্যাত এই যানটির। এর মাধ্যমে কর্মসংস্থান হয়েছে নিম্ন আয়ের অনেক মানুষেরও। তবে ব্যাটারি চালিত যানটি এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে রাজধানীবাসীর। অটোগুলো এত হেয়া মানে যানজটে যে একটা গলার কাটা হয়েছে, এটা সরানোর বড় কষ্ট হয়ে যেতেছে। ব্যাপারে চলাচলে যে কোনো মধ্যে দুর্ঘটনা করতে পারে, মনে আতঙ্ক থাকতে হয় অটোতে উঠলে। আমাদের মনে করেন যে অটো আর অটো, খালি শুধু অটো। জীবনে ধ্বংসের পথে, অটো ব্লক করতে হবে। 5 আগস্টের পট পরিবর্তনের পর নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতির সুযোগে বেপরোয়া হয়ে উঠেছে এই অটোরিকশা চালকেরা। শহরের অলিগলি থেকে শুরু করে দাপিয়ে বেড়াচ্ছে মহাসড়কেও। যাত্রীরা বলেন ট্রাফিক আইন বা নিয়ম কানুনের তোয়াক্কাই করে না অটো চালকেরা, ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সামান্য বিষয়ে অনেক সময় যাত্রী বা ট্রাফিক পুলিশের সাথে তর্কে জড়াতেও দেখা যায় তাদের। তাই নীতিমালা করে এই যান নিয়ন্ত্রণের তাগিদ নগরবাসীর। পুরা রাস্তা জুড়ে ওরা এই অটোরিকশাগুলো ঢাকা থেকে উঠাই দিলে সব থেকে বেশি ভালো হয়। এটা একটা সিস্টেমে আনা উচিত। মেইন রোডে করলে দেখা যায় অনেক সময় রাস্তা জ্যাম পড়ে যায়, অন্য অন্য গাড়িগুলো যেতে পারে না। অটো একটা বিরক্তিকর অবস্থা মেইন রোডের জন্য। অটোরিকশা চালকদের দাবি সব সড়কেই চলতে দিতে হবে তাদের, অন্যথায় হুঁশিয়ারি দিয়েছেন কঠোর আন্দোলনের। ডিসিশন যেটা নেয় তাতে আমরা খুশি আছি, কিন্তু আমাদেরকে চলতে দিতে হবে। অটো যদি ধরে তাহলে আমাদের দেশে আবার যুদ্ধ শুরু হবে। ধরে নিয়ে ডাম্পিং করতে যায় তাহলে আমরা ভাত খামো করতে কে? তারা যেরকম জনগণ, আমরা যেরকম জনগণ। ডিএমপি জানায় অটোরিকশা চলাচলে নীতিমালা চূড়ান্তের পথে। একটা নীতিমালা প্রণয়নের কাজ চলছে। আশা করি সবকিছু যদি সুন্দরভাবে হয়, এইসব অটোরিকশা নিয়ন্ত্রণের জন্য যে প্রক্রিয়া সেটা চালু হবে এবং এক্ষেত্রে তাদের একটা সুনির্দিষ্ট নীতিমালা হলে চালক থেকে শুরু করে মালিক, যাত্রী সবার স্বার্থ কীভাবে দেখা হবে সেই ব্যাপারে সুস্পষ্ট কিছু নির্দেশনা থাকবে। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা চেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বেপরোয়া ব্যাটারি রিকশা চট্টগ্রামে যেন এক আতঙ্কের নাম। একের পর এক দুর্ঘটনার পর অবশেষে অভিযানে নেমেছে পুলিশ। 22 দিনে আটক হয়েছে 3000-এরও বেশি। তবে এখনো অবাধে বিক্রি হচ্ছে শোরুমে। চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টায় ব্যাটারি চালিত রিকশা, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ উল্টে যায়। চট্টগ্রামে ব্যাটারি চালিত রিকশা আটক অভিযান শুরুর পর এভাবেই চলছে চোর পুলিশ খেলা। অভিযান দেখলে সটকে পড়ে, এরপর আবার সড়কে। ধরবের জন্য সাইড করতে চাইছি, ঘুরাইছিলাম গাড়ি। এটা কি ঠিক? ঠিক না স্যার, রং হয়েছে। ভিতরে তো ভাই ভাড়া তো হয় না ভাই, ভিতরে ভাড়া মারি আমরা ইনকাম দিব ভাই, না নিজের বেতন নিব। মেন জায়গা থেকে বন্ধ করে দেন, আমাদের এটা বন্ধ হয়ে যাবে। আর এটা যদি এভাবে যদি আনি যদি আবার ছাড়ে, এটা তো একটা পুলিশের ব্যবসা। মহানগর এবং জেলা উপজেলার প্রতিটি সড়ক আর অলিগলিতে ব্যাটারি রিকশার ছড়াছড়ি। অদক্ষ চালক ও বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। পুলিশে অনেকগুলো গাড়ি নিয়ে যাচ্ছে, কিন্তু তারপরে এসব বন্ধ হচ্ছে না। যেগুলিতে বাস গাড়িগুলি চলে ওইগুলিতে আমার মতো এগুলি না চালানোটাই নিরাপদ। সত্যটা এটাই, কারণ আমাদের সিস্টেম আছে কিন্তু আইন প্রয়োগ নাই। অনুমোদন, লাইসেন্স কিছুই নেই, তারপরও শোরুমে বিক্রি হচ্ছে অবৈধ ব্যাটারি রিকশা। কোথা থেকে এসেছে এসব জানতে গেলে চড়াও হন এই শোরুম মালিক। কথা বলতে চাননি অন্য শোরুম মালিকরাও।
আপনি এখন আমার প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে কথা বলতেছেন, প্রতিষ্ঠানের বাইরে কথা বলেন। আমি গণমাধ্যমের পরে কথা বলবো। আপনি তাহলে আমার মুখের সামনেটা ধরেন না। এখনো পর্যন্ত আসে কিছু বলেনি, বন্ধ করবে বা ইয়ে করবে এইগুলো কিছু বলেনি। আর এমনিতে রিক্সাগুলো আসে কোথা থেকে? ঢাকা থেকে। পুলিশের ধারণা শুধু চট্টগ্রাম শহরেই ব্যাটারি রিকশার সংখ্যা লক্ষাধিক। গত 22 দিনের অভিযানে আটক হয়েছে 3000-এর মতো। এই অভিযানের কারণে কিন্তু গত কয়েকদিন রোডে কম রিক্সা, কিন্তু মেইন রোডে ব্যাটারিজাত রিক্সা নেই বললেই চলে। তো আমাদের এই অভিযানটা চলমান থাকবে, তবে এটার আসলে একটা সমাধান দরকার। ভবিষ্যতে এটা পলিসি লেভেলে আরও সমাধান হওয়ার প্রয়োজন আছে। সর্বশেষ বুধবারও হাটাজারিতে সড়কে ব্যাটারি রিকশার সাথে মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত হয়। এর আগে গত শুক্রবার রাতে কাপাসগোলায় চলন্ত ব্যাটারি রিকশা উল্টে হিজড়া খালে পড়লে মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ হারায় 6 মাস বয়সী শিশু সেহেরিস। এরপর অভিযান শুরু হলে বুধবার চাঁদগাঁয়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় চালকরা। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। তিস্তা নদীর ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে কাজ করতে প্রস্তুত চীন। দেশটির এই মনোভাবের কথা আবারও স্পষ্ট করে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বললেন, মংলা বন্দর প্রকল্পের কাজও দ্রুততম সময়ে শেষ করতে চায় তার দেশ। প্রভাবশালী এ রাষ্ট্রদূত জানান, বিশ্বজুড়ে চলমান শুল্ক যুদ্ধে ঢাকার পাশে নিঃশর্তভাবে থাকবে বেইজিং। আর আগামী মাসেই শতাধিক বিনিয়োগকারী নিয়ে চীনা বাণিজ্যমন্ত্রী ঢাকা সফর করবেন বলেও নিশ্চিত করেন রাষ্ট্রদূত। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর চীনেই প্রথম দ্বিপাক্ষিক সফর করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সফরে মোংলা বন্দর প্রকল্পে নতুন করে যুক্ত হয়েছে চীন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বন্দরের কাজ নিয়ে কালক্ষেপণ করতে চায় না চীন। China will accelerate the construction of the Mangla Port project. মংলা বন্দর প্রকল্পে আমরা যুক্ত হয়েছি। আমাদের লক্ষ্য এই কাজ তাড়াতাড়ি শুরু করার, আর এটি হলে সহজতর হবে এদেশের আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য। সেই 2011 সালে ভারতের সাথে সই হওয়ার কথা ছিল তিস্তা চুক্তি। আওয়ামী লীগের 1.5 দশকেও তা আর হয়নি। মেয়াদের শেষ দিকে এই প্রকল্পে যুক্ত হতে চায় চীন। অবশ্য তার আগে ঢাকার চূড়ান্ত সম্মতির অপেক্ষায় বেইজিং। তিস্তা নদীর পানি ব্যবস্থা ও পুনরুদ্ধার প্রকল্পে আমাদের আগ্রহ আগে থেকেই আছে। বাংলাদেশের চূড়ান্ত সম্মতি পেলেই এটি নিয়ে কাজ শুরু করতে প্রস্তুত আছি আমরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ট্যারিফ নীতি নিয়ে তোলপাড় বিশ্বজুড়ে। চীন বাদে অন্য দেশগুলোর জন্য 3 মাসের জন্য যদিও তা স্থগিত করেছে দেশটি, তবুও পরিবর্তিত ট্যারিফ নীতিতে চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশের মতো দেশগুলো। The US has imposed tariffs on all its trading partners, including China and Bangladesh. আমরা ন্যায্যতার বিশ্ব চাই। দুনিয়া জুড়ে একটা শুল্ক যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে, এতে কোনো শর্ত ছাড়াই বাংলাদেশের পাশে আছে চীন। China stands ready to work with Bangladesh and all nations to advance economic globalization. এবছর বাংলাদেশিদের জন্য চীনা সরকারের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছিলেন রাষ্ট্রদূত। গেল বছর প্রায় 5,500 বাংলাদেশি এ ধরনের প্রশিক্ষণে অংশ নিয়েছে বলে জানায় চীনা দূতাবাস। পরিকল্পনা ও পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন। Next month, our Commerce Minister will come over for the Joint Economic Commission. মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে টাইগার বারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি বিদেশি মদ জব্দ করেছে র্যাব। এ সময় 4 জনকে আটক করা হয়। বুধবার রাত 9টার দিকে অভিযান চালায় র্যাব। এ সময় 5তলা ভবনের 3টি ফ্লোর থেকে মদ, বিয়ারের ক্যান জব্দ করা হয়। বেশিরভাগই বিদেশি মদ। এদিকে র্যাবের উপস্থিতি টের পেয়ে মালিক পালিয়ে গেলেও ম্যানেজার, ক্যাশিয়ার সহ 4 জনকে আটক করা হয়েছে। অবৈধভাবে প্রতিষ্ঠানটি মদ বিক্রি করে আসছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় সংস্থাটি। 4 ঘন্টার অভিযান শেষে র্যাব জানায়, দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই বারের কার্যক্রম চালিয়ে আসছিল প্রতিষ্ঠানটি। এছাড়া বিদেশি মদ আমদানিতে কাস্টমস ক্লিয়ারেন্স এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরও কোনো কাগজ ছিল না বলেও জানিয়েছেন কর্মকর্তারা। অনুমোদিত যেসব মাদক থাকার কথা তার থেকে অনেক বেশি মাদক জব্দ করি। আমরা এখানে সর্বমোট 4 জনকে গ্রেপ্তার করি, যেখানে মূলত ম্যানেজার, ক্যাশিয়ার এবং এখানের যে স্টোর মেইনটেইনার ছিল তাদেরকে আমরা গ্রেপ্তার করি।
আজ থেকে শুরু হচ্ছে বড় মৌসুমের ধান চাল সংগ্রহ। ৩১ আগস্ট পর্যন্ত সরাসরি কৃষকের কাছ থেকে ধান ও মিলারদের মাধ্যমে চাল কিনবে খাদ্য বিভাগ। দর নিয়ে কৃষক ও মিলারদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আরও জানাচ্ছেন শফিক ছোটন, ছবি তুলেছেন সিয়াম শাহরিয়া। মাঠ ভরা পাকা ধান দিচ্ছে সোনালী দিনের হাতছানি। নওগাঁয় দু একজন কৃষক শুরু করেছেন কাটামারাই। এর মধ্যেই শুরু সরকারিভাবে ধান চাল সংগ্রহ অভিযান। প্রতি কেজি ধান ৩৬ টাকা দর বেঁধে দিয়েছে সরকার। তবুও গুদামে ধান দিতে আগ্রহী নন চাষিরা। বাজার দরেও শঙ্কা রয়েছে তাদের। এখন কত তাও ২৮-৩০ মন বা ২৬ মন হারে হয়তো আসবে। ফলন খারাপ হয়নি, ফলন যা হবে আলহামদুলিল্লাহ। সব কাটা মারালে সম্পূর্ণ খরচ টোটাল করলে ২০-২২ হাজার টাকা খরচ হয়। এতে আমাকে লস হয়। একটু ধানের দাম বাড়লে আমাকে একটু লাভবান আমরা হবার চাই। অন্যদিকে ৪৯ টাকা দরে সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত সরকারের। তবে দর নিয়ে আপত্তি জানিয়েছেন মিলাররা। সমন্বয় করতে লিখিত আবেদনও করেছেন তারা। ধানের মূল্য ৩৬ টাকা হলে চাউলের মূল্য দাঁড়ায় ৫৫ টাকা। এই ধানের সরকার কর্তৃক ধানের মূল্য নির্ধারিত হচ্ছে ৩৬ টাকা, আর চাউলের মূল্য হচ্ছে ৪৯ টাকা। এই যে বৈষম্য, এই বৈষম্যটা দূর করতে হবে। গত কয়েক বছরে কিছু কিছু মিলার কিন্তু ধান চাল দিতে পারেনি। তাদের লাইসেন্সগুলো কারো বাতিল হয়েছে, কারো স্থগিত হয়ে আছে। এইবারও দেখা যাচ্ছে যে আসলে এইরকম অবস্থা যদি থাকে তাহলে কিছু মিলেরা কিন্তু হয়তো এইবারও এগ্রিমেন্টের থেকে বিরত থাকতে পারে। এবারের মৌসুমে ৩ লাখ টন ধান ও ১৪ লাখ টন সিদ্ধ চাল কিনবে সরকার। বছরের ব্যবধানে ধানে ৪ টাকা ও চালের দর ২ টাকা বাড়ানো হয়েছে। সংগ্রহ সফল করতে প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আমরা এখানে মিলারদের সাথে যোগাযোগ করছি যে চাউল দেওয়ার তারা এগ্রিমেন্ট করছে, অলরেডি আজকে ভিডিও করতেছে। কৃষকদের জানা দিচ্ছি ধান কেনার জন্য কৃষকদের সাথে আমরা যোগাযোগ করছি এবং তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের আহ্বানে সাড়া দিচ্ছে এবং তারা ধান এবং চাল দেওয়ার জন্য প্রস্তুত। গেল মৌসুমে নানা অজুহাতে চাল সরবরাহ করেননি অনেক মিলার। কালো তালিকাভুক্ত সেসব মিলার এবার চুক্তি করতে পারবেন না জানিয়েছে খাদ্য বিভাগ। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। সারা দেশে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এ বিষয়ে আরও জানবো, সহকর্মী শফিক ছোটন যুক্ত হচ্ছে নওগাঁ থেকে। শফিক, সরকারিভাবে ধান এবং চাল সংগ্রহ নিয়ে কৃষকদের আগ্রহ কেমন দেখছেন, এবং প্রতিবেদন যেমনটি দেখছিলাম দাম নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, একটু জানাবেন বিস্তারিত। সোয়া আসলে সরকারের সবচেয়ে বড় একটি কার্যক্রম, অর্থাৎ খাদ্য বিভাগের অনেক বড় একটি চ্যালেঞ্জ। সারা দেশে এই ধান এবং চাল সংগ্রহ কার্যক্রম আজকে থেকে শুরু হচ্ছে। ইতিমধ্যে আসলে আমরা যেটি বলছিলাম যে কৃষকদের মধ্যে কোনো একটা আগ্রহ কম, কেননা তারা বলছেন খাদ্য গুদামে এসে তারা ধান বিক্রি করতে যখন ইতিপূর্বে অভিজ্ঞতার যখন এসেছিলেন তখন আসলে দেখেছেন যে কৃষকরা বিভিন্ন হয়রানির শিকার হয়েছে এবং তারা ধান নিয়ে আসলে যে ধানগুলো আসলে ময়েশ্চার ঠিক নাই বা অন্যান্য যে অজুহাতগুলো দেওয়া হয় সেই অজুহাতগুলো দেওয়ার কারণে কৃষকরা অনেকটা মুখ ফিরিয়ে নিয়েছে গুদাম থেকে। তারপরেও আবারও চেষ্টা করা হচ্ছে, কৃষি বিভাগ এবং খাদ্য বিভাগের পক্ষ থেকে বারবার করে কৃষকদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। তারপরেও কৃষকরা এবার আসলে গুদামে কতটা ধান দেন সেটি দেখবার বিষয়। আজকে থেকে যদিও শুরু হচ্ছে, ইতিমধ্যে আসলে সরকার দর নির্ধারণ করে দিয়েছে। গত বছরের চেয়ে এবার দর বেশি বড় করে নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং লক্ষ্যমাত্রাটাও অনেক বড় করে নির্ধারণ করে দেওয়া হয়েছে। কৃষকরা যাতে গুদামে এসে নির্বিঘ্নে ধান দিতে পারেন এবং কোনো হয়রানি ছাড়াই ধান দিতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসন এবং স্থানীয় খাদ্য বিভাগের কর্মকর্তারা কিন্তু আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। একই সাথে যদি বলি যে ধান এবং চাল সংগ্রহ কার্যক্রম আজকে থেকে শুরু হবে। চাল সংগ্রহের জন্য মিলারদেরকে ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হওয়ার জন্য বলা হয়েছে স্থানীয়ভাবে। মিলাররা আজকে থেকে আসলে চুক্তিবদ্ধ হবেন এবং পর্যায়ক্রমে তারা চাল সরবরাহ করবেন এমনটি বলা হচ্ছে। তবে আরেকটি বিষয় উল্লেখযোগ্য, সেটি হচ্ছে যে এখন পর্যন্ত এই অঞ্চলে অর্থাৎ নওগাঁ, দিনাজপুর, কুষ্টিয়া, জয়পুরহাট, বগুড়া এই অঞ্চলে কিন্তু এখন পর্যন্ত ধান কাটামারাই খুব একটা শুরু হয়নি। সবেমাত্র ২-১ জন কৃষক ধান কাটামারাই শুরু করেছেন। হয়তোবা সপ্তাহখানেকের মধ্যে পুরো দমে ধান কাটা শুরু হবে।
ধান থেকেই যে চাল উৎপাদন হবে সেই চালগুলো মিলাররা সরবরাহ করবেন এই গুদামে এবং কৃষকরা ধান সরবরাহ করবেন গুদামে। সব মিলিয়ে এই অভিযান সফল করতে কর্মকর্তারা যেমন তৎপর রয়েছেন, তেমনি কিন্তু প্রশাসনের কঠোর নজরদারি রাখা হচ্ছে, এমনটি আমাদের বলা হচ্ছে। সোয়া। জি, ধন্যবাদ শফিক আপনাকে। ভারত থেকে নেমে আসা আকস্মিক ঢলে মানচিত্র থেকে বিচ্ছিন্ন হতে চলেছে নেত্রকোনা সীমান্তের গ্রাম ভবানীপুর। যোগাযোগ বিচ্ছিন্ন পার্শ্ববর্তী ফারংপাড়া, গাউসলপাড়া, আগারপাড়া গ্রামের কয়েক হাজার মানুষ। খরস্রোতার সোমেশ্বরের পাহাড়ি ঢলে যোগাযোগের সড়কটি ভেঙে যাওয়ায় বিজিবির সীমান্ত ফাঁড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনায় চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। চলাচলের রাস্তা সহ সেতু সংস্কারের দাবি স্থানীয়দের। দুর্গাপুরের ভবানীপুর গ্রামটি সীমান্তবর্তী, ওপারে ভারতের মেঘালয় রাজ্য। মেঘ পাহাড় ছড়ার স্বচ্ছ জলরাশি, দেখতে ছবির মতো সুন্দর এলাকাটি। তবে 1 বছর আগের পাহাড়ি ঢলের তাণ্ডবের চিহ্ন এখনো সবখানেই। শুধু ভবানীপুর নয়, ফারংপাড়া, গাউসলপাড়া ও আগারপাড়ার একই চিত্র। ক্ষতিগ্রস্ত বিজিবির সীমান্ত ফাঁড়ি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান। যোগাযোগের একমাত্র সড়ক ও ব্রিজ ভাঙা, এতে নোম্যান্স ল্যান্ড দিয়ে প্রতিনিয়ত চলাচল এলাকাবাসীর। একজনের সাথে আরেকজন যোগাযোগ করতে পারতেছে না সেই রাস্তাটার জন্য, প্লাস পাশাপাশি ব্রিজটার জন্য। আমার তো চলাফেরা তো কষ্টই, এই যে সকাল আইলেও কষ্ট। গর্ভবতী মহিলা থেকে শুরু করে সাধারণ লোকজন যারা কেটে খাওয়া মানুষ, তারা কেউই এলাকা স্বাস্থ্য সেবা নিতে পারতেছে না। স্থানীয়রা জানান, ভরাট হয়ে গেছে সোমেশ্বরী, তাই উজানের ঢল প্রতি বছরই ভাসিয়ে দেয় তীরবর্তী জনপদ। ক্ষতির শিকার মানুষ। এভাবে চলছে যুগের পর যুগ। দীর্ঘদিনেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এলাকাটিতে। যাওয়ার মতো তো আমাদের রাস্তা নেই, আমাদের রাস্তা থাকতে হবে। আমাদের আরো পুরাপন লেখাপড়া করতে পারে না, অত দূরাতে আমরা যাইবার লাগে অসুবিধা। ভারতের জায়গাতে আসতে হয়, কিন্তু বাংলাদেশ সরকার একটু রাস্তা করে দেওয়াটা একান্ত দরকার। এখানে আমাদের এই পার অঞ্চলের মানুষ হুমকির মুখে এবং সীমান্তের কারণে এখানে একটা বাধার সম্মুখীন হয়েছে। অবশ্য ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু সংস্কারের আশ্বাস দিয়েছে প্রশাসন। দাবি দ্রুতই শুরু হবে কাজ। ইন্টারন্যাশনাল একটা নীতিমালা আছে যে নো মাস ল্যান্ডের থেকে মিনিমাম আমাদের 300 ফিট দূরত্বে আমাদের যে কোনো অবকাঠামো করতে হবে, এর ভিতরে আমরা করতে পারবো না। ওই রাস্তার লেন কিন্তু ডিস্টেন্স কিন্তু আমাদের এখন যেটা আছে সেটা 50 ফিটের মতো। এই সোমেশ্বরী নদীর এখানে বালুমহলে স্টে অর্ডার আছে, তাহলে বালুটা আমরা অন্য জায়গা থেকে এনেও রাস্তাটা যাতে নির্মাণ করা যায় সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং এটা আমরা দ্রুত নিষ্পত্তি করার জন্য চেষ্টা করছি। দুর্গাপুরের সীমান্তের এই 4টি গ্রামে বসবাস হাজারো মানুষের। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। ঝিনাইদহের শৈলকুপা সাব রেজিস্ট্রি অফিস যেন মৃত্যুফাত। অর্ধশত বছর আগে নির্মিত ভবনের পুরোটাই এখন ভগ্নদশা। যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। যদিও ঠিক পাশেই প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে নতুন ভবন, কিন্তু 5 আগস্টের পর পালিয়েছে ঠিকাদার আওয়ামী লীগ নেতা। তাই এখনও শেষ হয়নি ভবনের হস্তান্তর প্রক্রিয়া। জীবনের ঝুঁকি নিয়েই পুরাতন ভবনের সেবা দিচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা। বিধ্বস্ত ভগ্নদশায় টিকে আছে ঝিনাইদহের শৈলকুপা সাব রেজিস্ট্রি অফিস। 80-র দশকে নির্মিত ভবনের প্রতিটি কক্ষই যেন কালের সাক্ষী। দেয়াল থেকে কঙ্কালসর রড বের হয়ে দৃশ্যমান। মাথার উপরের ছাদ থেকে খসে পড়েছে পলেস্তরা। দেয়ালগুলোর ইটের গাঁথুনিও সময়ের সাথে সাথে দুর্বল হয়ে পড়েছে। তবুও প্রতিদিন এই ভবনেই সেবা নিতে হচ্ছে শত শত মানুষকে। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মকর্তা কর্মচারীরাও। বিল্ডিং এর যে অবস্থা, আসলে পরিত্যক্ত বিল্ডিং। এখানে কিছুদিন আগে 2 মাস আগে এখানে এই যে এইটা পড়ছিল আমাদের, এখানে চেয়ার ভেঙে গেছে পড়ে। আমাদের বসে থাকলে জীবনের ঝুঁকি আছে, রিস্ক আছে, যে কোনো সময় বিল্ডিং ভেঙে পড়ে আমাদের মাথায় পড়ে আমাদের একটা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে, যে কেউ মারাও যেতে পারে। ঝড় আসলে, বৃষ্টি আসলে এখানে বসে থাকা যায় না। এখানে হচ্ছে গিয়ে জল আসে, চতুর্দিক থেকে হচ্ছে গিয়ে ভিজে যায়, উপর থেকে ছাদের থেকে জল চুপসিয়ে পড়ে। অথচ ঠিক পাশেই 4.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত সাব রেজিস্ট্রি অফিসের নতুন ভবন। 2023 সালের 3 মে শুরু হয় নির্মাণ কাজ। হস্তান্তর করার কথা 2024 সালের জুনে। প্রকল্পটি পায় শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মোল্লার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোল্লা ট্রেডার্স। কিন্তু আজও হস্তান্তর দূর, পুরোপুরি ভবনের কাজও শেষ করতে পারেনি প্রতিষ্ঠানটি। 5 আগস্টের পর থেকে পলাতক ঠিকাদারও।
প্রতিদিন এত মানুষ আসে, এত মানুষের মানে সম্পদ যেটাকে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, জমি দলিল দস্তাবেজ যা আছে সবকিছুই আমরা আসলে এখানে সংরক্ষণ করি। আমাদের রেকর্ড রুম আছে, যেহেতু আমাদের বিল্ডিং অলরেডি হয়ে গিয়েছে, ঠিক আছে, 24শে জুলাইতে আমাদের হ্যান্ডওভারের কথা ছিল, তো বিভিন্ন কারণে হয়নি, কিন্তু আমরা চাই যে দ্রুত সময়ে যেন আমরা এসে মানে আমাদের বিল্ডিংটা পেয়ে যাই। ঠিকাদারের সাথে এবং প্রত্যাশী সংস্থার সাথে আমরা যোগাযোগ অব্যাহত রেখেছি। যেটুকু কাজ অবশিষ্ট আছে 15 দিনের মধ্যে এই কাজ শেষ করে প্রত্যাশী সংস্থার কাছে ভবনটি যথাযথভাবে হস্তান্তর করা সম্ভব হবে। 14 ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত শৈলকুপা উপজেলার জনসংখ্যা প্রায় 4 লাখ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। আজ রানা প্লাজা দুর্ঘটনার 1 যুগ। 2013 সালের এই দিনে দেশের ইতিহাসে ঘটে সবচেয়ে ভয়াবহ ভবন ধস। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও স্বাভাবিক হয়নি আহত শ্রমিকদের জীবন, রয়েছে শ্রমিক নেতাদের ক্ষোভ। আয়েশা, রানা প্লাজা ট্র্যাজেডির আহত এক নারী শ্রমিক। 1 যুগ পেরিয়ে গেলেও ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। বহমান সময় যেন থেমে থেমে চলছে তার। আমার হাত পাংচা ভাই, আমি পারি না 20 মিনিট বসে থাকতে, পারি না 20 মিনিট দাঁড়ায় থাকতে, পারি না ভারী কোনো কাজ করতে, কিন্তু দেখা যায় মনে হয় যে আমরা সুস্থ, কিন্তু আমরা সুস্থ না। শুধু আয়েশাই নয়, ওই ট্র্যাজেডিতে বেঁচে ফেরা শত শত আহত শ্রমিকের কণ্ঠেই দলা পাকানো কষ্ট। শারীরিক অবস্থা খুবই খারাপ, দিনের দিন খুবই খারাপ হইতাছে। অর্থহীন মানুষ, কি করবো, আমাকে কোনো বাঁচার কোনো উপায় নাই। এখন এইগুলো করে অনেক কষ্ট করে ঠিক রকম ঘর ভাড়া দিতে পারি না, পোলাপানে ঠিকভাবে লেখাপড়া করতে পারি না, দেখা যাচ্ছে যে একবেলা খেয়েও থাকা লাগে না খেয়েও থাকা লাগে। আমাকে হ্যাঁ টাকা নিয়ে অনেক দুর্নীতি হয়েছে, আমাদের চিকিৎসা নিয়ে দুর্নীতি হয়েছে, আমাদের জায়গায় জায়গায় প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাকে দুর্নীতি হয়েছে। 2013 সালের 24 এপ্রিল দেশের ইতিহাসে ভবন ধসের করুণ ইতিহাস রচিত হয়, স্তম্ভিত হয় পুরো বিশ্ব। এমন ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ আর বিচারের ধীরগতি নিয়ে অসন্তোষ শ্রমিক নেতাদের। হত্যাকাণ্ডের সাথে দায়ী ব্যক্তিদের একযোগেও শাস্তি এবং বিচার নিশ্চিত করা হয়নি। আমরা 12 বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছি। রানা প্লাজা ধসে নিহত হয়েছিল 1136 জন, আহত কমপক্ষে 2000-এরও বেশি শ্রমিক। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। আবারও বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। এই অবস্থায় ভারত থেকে পেঁয়াজ আমদানিতে প্রস্তুতি নিতে শুরু করেছেন হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা। আমদানির অনুমতি চেয়ে কৃষি মন্ত্রণালয়ে আবেদনও করা হয়েছে। আইপি পেলে শুরু হবে আমদানি কার্যক্রম। ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় পেঁয়াজ আসলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। হঠাৎ করেই চড়া পেঁয়াজের বাজার। 2 সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 15 টাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে মানভেদে প্রতি কেজি দেশি জাতও বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা। আমদানি জাতের যোগান নেই বললেই চলে। দোকানিরা বলছেন, দেশি পেঁয়াজের যোগান কমে যাওয়ায় দাম বেড়েছে। 1 সপ্তাহ আগে যেটা মুড়ি কাটা বেচলাম 25-30 টাকা কেজি, এখন মনে করেন হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনার 50 থেকে 55 টাকা দরে। যারা আবাদ করে তারাই এখন মানে চাইতেছে 1900 থেকে 2000 টাকা মন, যা আমরা কিনতে বেশি কিনতেছি। আপনার আমদানির তুলনায় চাহিদাটা বেশি, এই জন্যই পেঁয়াজের দামটা আর কি বেশি হয়ে গেছে। দাম অনেক ডিফারেন্ট, 35 টাকা ছিল কোথায় 55 টাকা, সেখানে কিন্তু 20 টাকা বেশি। 20 টাকা করে কেজি প্রতি বাড়া, মানে 20 টাকা দিয়ে অন্য কিছু হতো। পেঁয়াজের দাম বাড়তে থাকায় ভারত থেকে আমদানির প্রস্তুতি নিতে শুরু করেছেন ব্যবসায়ীরা। আমদানির অনুমতি আইপি চেয়ে কৃষি মন্ত্রণালয়ে আবেদনও করেছেন তারা। আইপি বন্ধ করার কারণে আমরা কোনো মাল ইম্পোর্ট করতে পারছি না, পেঁয়াজ ইম্পোর্ট করতে পারছি না, না সোনামুড়ি, না ভুমরা, না হিলি, যতগুলো পোর্ট আছে বাংলাদেশে কোনো পোর্টে কেউ আমদানি করতে পারতেছে না। 31 তারিখ পর্যন্ত আমাদের গভর্নমেন্ট বাহাদুরি 31 তারিখ পর্যন্ত আইপির মেয়াদ দিয়েছিলেন। 31 তারিখে দেখলাম যে আমাদের দেশের পেঁয়াজ 30 থেকে 35 টাকা বিক্রি হচ্ছে। তা আমাদের উৎপন্ন ফসল যদি বেশি দাম পায়, সেক্ষেত্রে কৃষকরা বাঁচে গেল, দেশও বাঁচে গেল। দাম বাড়ার কারণ হিসেবে পেঁয়াজ চাষি, ব্যবসায়ী ও আড়তদারেরা প্রায় একই রকম তথ্য দিচ্ছেন। জানান, জমিতে এখন আর পেঁয়াজ নেই। কৃষকদের পাশাপাশি মজুতদারেরাও কিনে সংরক্ষণ করছেন। সাবরিনা লিজা, যমুনা নিউজ। যশোরে চৌগাছে পশুর হাটের ইজারা নিয়ে চরম সংকটে পড়েছে পৌর কর্তৃপক্ষ। দুপক্ষের পাল্টাপাল্টি মোকদ্দমায় অনিশ্চয়তায় হাটের কার্যক্রম। ঈদুল আজহার আগে এমন পরিস্থিতিতে শঙ্কিত ক্রেতা ব্যবসায়ীরা খাস খাজনা আদায়ের মাধ্যমে হাট টিকিয়ে রাখার চেষ্টা করছে পৌর কর্তৃপক্ষ।
যশোরের চৌগাছা মহেশপুর সড়কের কংসারীপুরের পৌর পশুর হাট, ঝিনাইদহ নড়াইল সহ আশপাশের কয়েকটি জেলার ব্যবসায়ীদের আনাগোনায় সরগরম থাকে হাটটি। কয়েক মাস আগে বাংলা নতুন বছরে হাটবাজারের খাজনা আদায়ের দরপত্র দেয় পৌর প্রশাসক। এরপরই করোনায় ক্ষতির কথা উল্লেখ করে 10% প্রবৃদ্ধিতে হাটটি পুনরায় ইজারা নিতে হাইকোর্টে রিট করেন সাবেক ইজারাদার আবিদুর রহমান লালু। পরে হাইকোর্টের রুলের প্রেক্ষিতে হাটের সর্বোচ্চ মূল্যের 10% বৃদ্ধি করে তাকে পুনরায় ইজারা দেয় পৌর কর্তৃপক্ষ। এরপরই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি অর্থ প্রদানের প্রস্তাব দিয়ে পৌরসভায় আবেদন করেন স্থানীয় 3 জন। তবে সাড়া না পেয়ে হাইকোর্টের চেম্বার জজের শরণাপন্ন হন তারা। এরপরই হাইকোর্টের পূর্বের আদেশ স্থগিত করে রুলটি নিষ্পত্তির আদেশ দেন চেম্বার জজ আদালত। এ অবস্থায় ক্ষতির মুখে পড়েছে পৌর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এই হাটটি নিয়ে দীর্ঘদিন ষড়যন্ত্র চলছে। পার্শ্ববর্তী জেলার লোকজন আমাদের হাট নিয়ে মামলা করছে। এখন দেখছি চৌগাছারও কতিপয় দুষ্কৃত শ্রেণী মানুষ তারাও কিন্তু মামলা করেছে। আমরা চাই চৌগাছা পশু হাট থাক। হাটের কোনো তুলনা নেই, যত হাট আছে এলাকায় সবচেয়ে সেরা হাট আছে এই হাট। এই হাট মনে করেন শুয়ে পড়ে খেয়ে সব কিছু শান্তি। এটা আমাদের জন্য খুবই ঐতিহ্য। আমরা এই হাটটা আমাদের যে করে হাটটা রাখতে হবে, এই আমাদের আবেদন। হাইকোর্ট একটা রিট করেছে, মানে একটা স্টে অর্ডার আছে, এটা হিয়ারিং হবে। হিয়ারিং হলে আমরা আমাদের হাট বুঝে পাবো, এটা আমরা প্রত্যাশা করি। পৌর প্রশাসক জানান, দুই পক্ষের দ্বন্দ্বে খাস খাজনা আদায়ের মাধ্যমে হাট টিকিয়ে রাখার চেষ্টা করছেন তারা। হাইকোর্টের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না বলেও জানান তিনি। এই পশু হাটটি আমাদের যশোর জেলার মধ্যে অন্যতম বৃহত্তম একটি পশু হাট। এই হাটটি নিয়ে বিভিন্ন পক্ষ বিভিন্ন অস্থিরতা করার চেষ্টা করেছে, যার কারণে আমরা হাইকোর্টের একটি নির্দেশনা বলে আমরা পৌরসভার তত্ত্বাবধানে এবং পৌরসভার খাস আদায় কমিটির মাধ্যমে আমরা এখন খাস আদায় করছি। ঈদুল আজহার আগে দুই পক্ষের দ্বন্দ্ব মিটিয়ে হাটের কার্যক্রম স্বাভাবিক হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। সিলেটে 30 কোটি টাকা ব্যয়ে স্থাপিত বিনামূল্যের ওয়াইফাই সেবা কার্যক্রম পড়ে আছে অকার্যকর অবস্থায়। সিটি কর্পোরেশন বলছে বিগত সরকারের অপরিকল্পিত উদ্যোগ ছিল এটি। তবুও বিকল্প ব্যবস্থায় বিনামূল্যে ওয়াইফাই কার্যক্রম শুরুর উদ্যোগ নিচ্ছে সিসিক। আহমেদ শাহিনের ছবিতে নাবিল হোসেনের প্রতিবেদন। 2020 সালে ঢাকঢোল পিটিয়ে সিলেটকে ডিজিটাল নগরী ঘোষণা করা হয়। বিনামূল্যে নগরের 126টি পয়েন্টে দেয়া হয় ফ্রি ওয়াইফাই সুবিধা। তবে কিছুদিন পরই তা মুখ থুবড়ে পড়ে। স্মার্ট নগর গড়তে 2017 সালে 30 কোটি 20 লাখ টাকা ব্যয়ে ডিজিটাল সিলেট সিটি পাইলট প্রকল্পের কাজ শুরু করে আইসিটি বিভাগ, যা বাস্তবায়ন করে বিসিসি। যদিও চালুর কয়েক মাস পরেই বন্ধ হয়ে যায় ফ্রি ওয়াইফাই সেবা। করার পর সামান্য কিছুদিন, আমার মনে আছে সামান্য কিছুদিন সিলেটের জনসাধারণ এই সেবাটা পেয়েছিল। একটা প্রকল্পের জন্য প্রকল্প হয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে ডিজিটাল নগরীর যে সুবিধা সেটা আমরা আসলে পাইনি। একাধিকবারই চেষ্টা করেছি, সিগন্যাল ছাড়া আসলে কোনো ধরনের সুবিধা আমরা পাইনি। পরীক্ষামূলক চালুর পর 2021 সালে হস্তান্তর করা হয় সিটি কর্পোরেশনের কাছে। প্রকল্পটিকে সমন্বয়হীন ও লোক দেখানো বলা হলেও নাগরিক সুবিধার কথা ভেবে আবারও চালুর উদ্যোগের কথা জানালেন প্রধান নির্বাহী। ভবিষ্যতে এই ধরনের প্রকল্প নেওয়ার আগে অনেক রিথিঙ্ক দ্বিতীয়বার চিন্তা করে এরপর প্রকল্প নিতে হবে। আমরা আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জানাবো যে এইরকম একটা প্রকল্প নেওয়া হয়েছিল এবং এই প্রকল্পটা এটা বর্তমান অবস্থা এটাকে যদি আমরা আবার আপ করতে যাই তাহলে আমাদের এই ধরনের পদক্ষেপ নিতে হবে। সিসিকের উদ্যোগে আবারও নগরী জুড়ে ব্যবহার করা যাবে ফ্রি ওয়াইফাই, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের হামলা ঘিরে পাকিস্তানের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিল ভারত। বন্ধ করে দিয়েছে দুদেশের মধ্যে যোগাযোগে গুরুত্বপূর্ণ আটারি ওয়াঘা সীমান্ত। স্থগিত করেছে সিন্ধুর পানি বন্টন চুক্তি। পাকিস্তানিদের জন্য বাতিল করেছে সার্ক ভিসা। এই ভিসায় আগে প্রবেশকারী পাকিস্তানিদের 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে নয়াদিল্লির হাই কমিশনে পাকিস্তানের সামরিক উপদেষ্টাদের। 1 সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে তাদের। ইসলামাবাদে ভারতের হাই কমিশন থেকেও প্রত্যাহার করা হবে সামরিক উপদেষ্টাদের। সেখানে দূতাবাসের কর্মী সংখ্যা 55 থেকে নামিয়ে আনা হবে 30 জনে।
নয়াদিল্লির পাকিস্তানি দূতাবাসের ক্ষেত্রেও কার্যকর হবে একই সিদ্ধান্ত। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্যাবিনেট কমিটির জরুরি বৈঠকের পর নেওয়া হয় এসব সিদ্ধান্ত। বিয়ের এক সপ্তাহের মাথায় চোখের সামনে প্রাণ হারিয়েছেন স্বামী। মধুচন্দ্রিমা এক দুঃসহ স্মৃতি হয়ে থাকবে ভারতের হরিয়ানার বাসিন্দা হিমাংশীর জীবনে। ভূস্বর্গ হিসেবে খ্যাত জম্মু কাশ্মীরে গিয়ে ভয়াবহ বন্দুক হামলার শিকার হন তারা। নিহত হন স্বামী ভারতীয় নৌবাহিনীর সদস্য লেফটেন্যান্ট বিনয় নরওয়াল। নিথর দেহের পাশে স্ত্রীর নির্বাক হয়ে বসে থাকা দৃশ্য কাঁদিয়েছে কোটি মানুষকে। স্যালুট দিয়ে প্রিয় মানুষকে শেষ বিদায় জানালেন হিমাংশী। এখনো শুকায়নি মেহেদির রং, কিন্তু মুছে গেল সিথির সিঁদুর। এমনই দুর্ভাগ্য হরিয়ানার গুরুগ্রামের বাসিন্দা হিমাংশী নরওয়ালের। স্বপ্নের মধুচন্দ্রিমা তাকে সারা জীবন ধাওয়া করে বেড়াবে দুঃসহ এক দুঃস্বপ্ন হয়ে, কারণ এখানেই নির্মমভাবে নিহত হয়েছেন তার স্বামী বিনয় নরওয়াল। মঙ্গলবার থেকে সামাজিক মাধ্যমে ঘুরছে একটি ছবি। স্বামীর মরদেহের পাশে নিঃশব্দে বসে আছেন হিমাংশী। এবার সামনে এসেছে আরেকটি ভিডিও, যেখানে কফিনের সামনে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাকে। স্যালুট দিয়ে প্রিয় মানুষটিকে শেষ বিদায় জানান তিনি। দিল্লি বিমানবন্দরে জাতীয় পতাকায় মোড়ানো কফিনে শ্রদ্ধা জানানো হয় ২৬ বছর বয়সী লেফটেন্যান্ট বিনয়কে। মাত্র ২ বছর আগে তিনি যোগ দেন ভারতীয় নৌবাহিনীতে। কয়েক মাস আগে পদোন্নতি পেয়ে হন লেফটেন্যান্ট। মাত্র ৭ দিন আগে ১৬ এপ্রিল জাঁকজমক আয়োজনে বিয়ে হয় বিনয় ও হিমাংশীর। মধুচন্দ্রিমায় সুইজারল্যান্ড যাওয়ার পরিকল্পনা ছিল এ দম্পতির, কিন্তু ভিসা জটিলতায় বদলাতে হয় তাদের এ পরিকল্পনা। ঠিক করেন ভালোবাসার মানুষের সাথে ঘুরে আসবেন পৃথিবীর স্বর্গখ্যাত জম্মু ও কাশ্মীর। কিন্তু মঙ্গলবার ঘোরাঘুরির এক পর্যায়ে তারা যখন ভেলপুরি খাচ্ছিলেন, ঠিক তখনই শুরু হয় বন্দুক হামলা। গুলি লাগে বিনয়ের মাথায়, এতে প্রাণ হারান তিনি। এ হামলায় বিনয় ছাড়াও প্রাণ হারান আরও ২৫ জন। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। বিশ্বের অন্যতম প্রশিক্ষিত এবং যুদ্ধ সরঞ্জামে সুসজ্জিত ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে এখনও আতঙ্কের নাম হামাস। ফিলিস্তিনি সংগঠনটির অতর্কিত হামলায় আইডিএফ সেনাদের নাস্তানাবুদ হওয়ার ৪৫ সেকেন্ডের চাঞ্চল্যকর এক ভিডিও প্রকাশিত হয়েছে সম্প্রতি। হামাসের রুদ্ধশ্বাস অ্যাম্বুশের মুখে রীতিমতো কোণঠাসা হয়ে পড়ে ইসরায়েলি সেনারা। গাজার একটি ভবনে চলছিল ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান, কিন্তু তাদের লক্ষ্য করে হঠাৎই পাল্টা হামলা করে হামাসের সদস্যরা। কোনো কিছু বুঝে ওঠার আগেই গুলিবিদ্ধ হয় একের পর এক ইসরায়েলি সেনা। হামাস যোদ্ধাদের অ্যাম্বুশের মুখে রীতিমতো কোণঠাসা হয়ে পড়ে ইসরায়েলি সেনারা। প্রাণ বাঁচাতে ক্ষতিগ্রস্ত ভবনটির একটি কক্ষে আশ্রয় নেয় আইডিএফ সেনারা, কিন্তু তাতে যেন রক্ষা নেই। সেই কক্ষ লক্ষ্য করে একের পর এক গ্রেনেড ছুটতে থাকে হামাস যোদ্ধারা। ছোট্ট কক্ষে আটকে পড়া ইসরায়েলি সেনাদের ওপর যেন রীতিমতো নরক নেমে আসে। একপাশে চলছে হামাস যোদ্ধাদের গুলিবৃষ্টি, অন্যদিকে নেই বের হওয়ারও কোনো পথ। গাজা ইসরায়েলি বাহিনীর চলা অভিযানের এই ভিডিও নিয়ে নেটিজেনদের মাঝে চলছে তোলপাড়। বিভিন্ন গণমাধ্যমের দাবি, দুই পক্ষের মধ্যে হওয়া লড়াইয়ের এই ঘটনা গেল মাসের। এ অবস্থায় প্রশ্ন উঠেছে হামাসকে দমাতে ইসরায়েলি অভিযানের কার্যকারিতা নিয়েও। পুরো উপত্যকাটি ধুলোয় মিশিয়ে দিলেও হামাসকে দমাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে তেল আবিব। স্বাধীনতাকামী গোষ্ঠীটির এমন পাল্টা জবাবে আইডিএফের এমন ধরাশায়ী হওয়াও পরিণত হয়েছে নিয়মিত ঘটনায়। হামাসকে দমাতে ইসরায়েলের ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে এই সুবিস্তৃত টানেল। ধারণা করা হয় মাকড়সার জালের মতো ছড়ানো টানেলের দৈর্ঘ্য ৭০০ কিলোমিটারেরও বেশি। এমনকি যুদ্ধের মাঝেও বন্ধ হয়নি নতুন সুড়ঙ্গ নির্মাণ। গাজায় ১৮ মাস ধরে নির্মম বর্বরতা চালিয়েও হামাসের টানেল নেটওয়ার্কের মাত্র ২৫% ধ্বংস করতে পেরেছে ইসরায়েল। বিভিন্ন সময়ে ইসরায়েলের সাথে সম্মুখ যুদ্ধের ভিডিও প্রকাশিত করেছে হামাস। গাজায় চলমান আগ্রাসনে এ পর্যন্ত ৮৪৬ আইডিএফ সেনা ও ৬৯ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। গাজায় নির্বিচারে চলছে ফিলিস্তিনিদের হত্যা।
অন্যদিকে পশ্চিম তীরে আমোদে ব্যস্ত ইসরায়েলিরা জর্ডান উপত্যকায় প্রাকৃতিক ঝর্ণা আল আজওয়াতে মেতেছেন জলকেলিতে। অবৈধ দখলদারদের অত্যাচারে অতিষ্ঠ স্থানীয় ফিলিস্তিনিরা, জায়গায় জায়গায় সেটেলারদের বিভিন্ন স্থাপনা। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের জর্ডান উপত্যকার দৃশ্য এটি। প্রাকৃতিক ঝর্ণায় চলছে ইসরায়েলিদের জলকেলি। এই ঝর্ণার পানি দিয়েই দৈনন্দিন নানা কাজ সারছেন ইসরায়েলিরা। অথচ মাত্র কিছুটা দূরেই দেখা মিলছে ভিন্ন চিত্রের। পানির অভাবে চাষাবাদ কিংবা পশুপালন কোনোটিই ঠিকমতো করতে পারছেন না স্থানীয় ফিলিস্তিনিরা। জর্ডান উপত্যকার কেন্দ্রে অবস্থিত এইন আল আউজা ঝর্ণা। একসময় এই ঝর্ণার মালিক ছিল ফিলিস্তিনিরা। পশ্চিম তীরের এই স্থান থেকে তাদের উচ্ছেদ করে অবৈধ বসতি নির্মাণ করে ইসরায়েলিরা, আর সেই ঝর্ণায় ফুর্তিতে মত্ত দখলদারেরা। অন্যদিকে নিজ ভূখণ্ডে পরবাসী ফিলিস্তিনিরা পাচ্ছে না পানির হিস্সা। আমাদের পূর্বপুরুষেরা এখান থেকে বিতাড়িত হয়েছিল, আমরা আবার ফেরত এসেছি। এ ভূমি আমাদেরই, ওরাই বরং বাইরে থেকে এখানে এসেছে। ইসরায়েলিরা ঝর্ণার পানির প্রবাহ বন্ধ করে দেয়ায় চরম সংকটে পড়েছেন সেখানকার ফিলিস্তিনিরা। তাদের উচ্ছেদ করতেই ইসরায়েলিরা এমন পদক্ষেপ নিচ্ছে বলে অভিযোগ স্থানীয় ফিলিস্তিনিদের। দখলদারেরা দিনরাত বিরক্ত করে, তারা আমাদের এখান থেকে তাড়িয়ে দিতে চায়। এখানে আমাদের চলাচলে কোনো স্বাধীনতা নেই। প্রায় 6 দশক ধরে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন করে চলেছে ইসরায়েলি দখলদারেরা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। আর এ ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।